আমার পেছনে যে টেম্পলটি দেখতে পাচ্ছেন সেটি সম্রাট অশোক মহারাজার। তিনি পুরো পৃথিবীতে ৮৪,০০০ চৈত্র স্থাপন করেন, যার মাঝে একটি হলো কক্সবাজার রামু রাংকুট। রাং অর্থ বক্ষ, কুট অর্থ স্থাপনা। বৌদ্ধের বক্ষ দ্বারা এই মন্দিরটি স্থাপন করা হয়েছে বলে বলা হয়ে থাকে। তবে ১৬৬৬ সালে এটি সম্পূর্ণরূপে ধ্বংস করে ফেলে মুঘলরা। ১৯৩০ সালে জগৎচন্দ্র, শ্রীলঙ্কার পুরোহিত, তিনি এটি পুনর্নির্মাণ করেন। আজকে আমরা জানার চেষ্টা করব রামু রাংকুটের ধুলোজমা ইতিহাস। এই বিহার বৌদ্ধ বিহারের নাম হচ্ছে ঐতিহাসিক রানকুট বানাশ্রম বৌদ্ধ বিহার বা বৌদ্ধ মহাতীর্থ। আর এটার প্রতিষ্ঠাতা হচ্ছে সম্রাট অশোক মহারাজা, তিনি ভারতবর্ষের। আর এটার খ্রিস্টপূর্ব ২৬৮ খ্রিস্টপূর্বের এটা প্রতিষ্ঠা করা হয় এবং প্রায় ৩০০ বছরের কাছাকাছি। এখন বাংলাদেশের সবচাইতে বৌদ্ধদের মধ্যে প্রাচীন বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠান, পুরানো বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠান হচ্ছে এই রাংকুট মহাতীর্থ মহাবিহার। বিশেষ করে আমাদের বৌদ্ধ ধর্মের প্রবর্তক, প্রচারক স্বয়ং মহামতি গৌতম বুদ্ধ ২৫০০ বছর আগে বার্মাদেশের তৎকালীন রাজা মহাসান্দাসুরিয়া রাজার আমন্ত্রণে তিনি যখন বার্মা যাচ্ছিলেন, তখন এই আরাকান সড়ক দিয়ে যাওয়ার পথে তিনি ২৫০০ বছর আগে এই পর্বতে এক রাত্রি বিশ্রাম করেছিলেন। তো তিনি সেখানে ভবিষ্যৎবাণী করছিলেন, আমার মৃত্যুর অর্থাৎ পরিনির্বাণে ২১৮ বছর পরেই সম্রাট অশোক আগমন হবে এবং তিনি সারা পৃথিবীতে সারা দেশে বুদ্ধের বা আমার সারা শরীরের যে বুকের অস্থি বা ধাতু, সারা শরীরের যে হাড় রয়েছে এগুলো নিয়ে ৮৪,০০০ চৈত্য নির্মাণ করবেন। একটা চৈত্য বাংলাদেশের সর্বদক্ষিণে কক্সবাজারের এই পর্বত চূড়ায় স্থাপন করা হবে। এটা নামকরণ করা হবে রানকুট চৈত্য। এখানে রাঙের অর্থ কোনো মহাপুরুষের বুকের অস্থি, ধাতু। এটা কয়েকটা ভাষায়ও অর্থের মধ্যে পাওয়া যায়। আর কুটতে স্থান বা পর্বত, গৌতম বুদ্ধের বুকের অস্থির স্থান বেদ, এটার নাম হয়েছে রানকুট পর্বত। একটা গৌতম বুদ্ধের স্ট্যাচু। এটা মূলত আপনারা জানেন যে স্বয়ং গৌতম বুদ্ধ হওয়ার আগে তিনি ৬ বছর মেডিটেশন করেছিলেন, ধ্যান করেছিলেন। তো তিনি ধ্যান করেছিলেন, অধিষ্ঠান মনে মনে একটা ডিসিশন নিয়েছিলেন যে যতদিন বুদ্ধ হবেন না ততদিন তিনি কোনো আহার ছাড়া মানে এভাবে ধ্যানে বসে থাকবেন। তো তিনি কোনো আহার ছাড়া কিন্তু যখন বসেছিলেন তখন ঠিক এরকম একটা কিচ্ছু সাধন যাকে বলে করতে করতে এরকম একটা অবিকল মানুষ নাকি কতদিন থাকে, তিনি ৬ বছর এরকম সাধন করতে করতে যখন বুদ্ধত্ব লাভ করছিলেন না, এরকম অবস্থা হয়ে গেছিল। তো পরে আবার তিনি মধ্যমপন্থা অবলম্বন করে, অর্থাৎ অল্প আহার করে তারপর ধ্যান করে মেডিটেশন করার পরে তিনি বুদ্ধত্ব লাভ করেছিলেন। আমরা যে এই বৃক্ষ নিচে দাঁড়িয়ে আছে এটা হচ্ছে বুদ্ধি বৃক্ষ। বুদ্ধি অর্থ হচ্ছে একটা জ্ঞান বৃক্ষ আর কি। তো এই বুদ্ধি বৃক্ষের নিচেই আমাদের গৌতম বুদ্ধ বুদ্ধত্ব লাভ করেছিলেন ভারতের মধ্যে। তো আর বাকি স্ট্যাচুগুলো এখানে ২৮টা বুদ্ধ আছে। ২৫০০ বছর আগে আমাদের যে ধর্ম প্রবর্তক গৌতম বুদ্ধ, তিনি বুদ্ধত্ব লাভের আগে অর্থাৎ তিনি যখন ভূমিষ্ঠ হয়েছিলেন, ভূমিষ্ঠ হওয়ার পর তিনি ভূমিষ্ঠ হয়েছিলেন বর্তমান নেপালের লুম্বিনী কাননে। তো লুম্বিনী ওই বন জঙ্গলের মধ্যে তিনি ভূমিষ্ঠ হওয়ার পরে আমরা তো সচরাচর জানি যে মানুষ একটা শিশু জন্মের পরে কান্নাকাটি করে না, সিদ্ধার্থ কিন্তু জন্মের পরেই হাঁটছিল। হাঁটার পর 7টা পদ্ম ফুল ফুটেছিল। তো পদ্ম ফুলের উপরে তিনি বলেছিল আমি জ্যেষ্ঠ, আমি শ্রেষ্ঠ। তো এটার হচ্ছে তিনি এটা বুঝিয়েছিলেন আর কি, ওই তিনি ভবিষ্যতে বুদ্ধ হবেন। সেজন্য এখানে এটা যেহেতু প্রাচীন বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠান, এখানে একটা প্রতীকী হিসেবে 7টা পদ্ম ফুল বিশিষ্ট জন্মের দৃশ্যটা বানানো হয়েছে। আর এখানে এটা হচ্ছে প্রতীকী সারনাথ। গৌতম বুদ্ধ প্রথম যেখানে ধর্ম প্রচার করেছিলেন যে স্থানে, বর্তমান ভারতের সারনাথ আর কি, তিনি প্রথম 5 জনকে নিয়ে কিন্তু শুরু করেছিলেন
যেটা জ্ঞান তাদেরকে মূলত প্রচার করেছিলেন। আসলে এখন আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা রানকুট ইকো মেডিটেশন পার্ক। আর এখানে মূলত 8টা কটেজ ধ্যান করার জন্য এখানে কটেজ রয়েছে 8টা। তো এখানে যারা শুধু যে বৌদ্ধরা আসে তা নয়, প্রায় সময় বিভিন্ন ধর্মাবলম্বীরা তাদের মানসিক প্রশান্তির জন্য, স্ট্রেসটা কাটানোর জন্য, তাদের ব্যবসায়িক জীবন বা অন্যান্য সমস্ত কিছু ব্যস্ততার মধ্যেও মানুষের ডিপ্রেশনে চলে যায় না, এরকম ওখান থেকে একটু মানসিক প্রশান্তির জন্য এখানে মানুষ প্রায় সময় চলে আসে। তো তাদের জন্য এখানে একটা করে এখানে কটেজে বসে একাকি ধ্যানের সুব্যবস্থা করা হয়েছে। আচ্ছা, এখানে যদি যে কেউ এসে নিতে চায় তার প্রসিডিউরটা কেমন? আসলে মেডিটেশনের প্রথমে কিছু রুলস আছে, যেহেতু এটা এক প্রকার মানসিক রোগের চিকিৎসা আর কি। তো আগে ওনাকে বিভিন্ন প্রেসক্রিপশনের মতো কিছু দিক নির্দেশনা দেওয়া হয়, কোনো সমস্যা আছে কিনা শারীরিক বা মানসিক এভাবে। তারপর ওনার সমস্যা কি এগুলা সবকিছু আইডেন্টিফাই করার পরে এখানে তাকে ওই মেডিটেশনের ওটা বুঝিয়ে দেওয়া হয়। এগুলো সব রাংকুট বিহারের এই যে পাহাড় যেগুলো আছে সেখান থেকে কিন্তু এগুলো স্থান সংরক্ষণ করা হয়েছে। এগুলো এখানে সংরক্ষণ করা হয়েছে। এগুলোর এই ইটগুলো প্রায় আপনার ময়নামতি মহাস্থানগড়ের সাথে সামঞ্জস্য সেম। আপনারা কি ধারণা করতে পারেন যে এখানে আসলে এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে কাজ করতে ওই সময়টা বৃহৎ আকারে? হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, এখানে তো একসময় 700-800 বৌদ্ধ ভিক্ষু থাকতো। আচ্ছা। তারপর তারা এখানে ধ্যান সাধনা করতো, সমাধি করতো। এখানে কিছু বেশি না, কিন্তু যারা নতুন জেনারেশন তারা হয়তো যদি বলে এটা কি চিনবে না, সেজন্য এগুলো সংগ্রহ করা। মানুষ ঘুরতে আছে, যেমন মনে করেন আপনি টিকিট কাউন্টারগুলো দেখতে পাবেন, এবং সপ্তাহ টিকিট অনুসারে ধর্মীয় প্রতিষ্ঠান হিসাবে যেমন সবার 11টা পর্যন্ত আছে ধর্ম প্রতিষ্ঠান। আর এরপর আছে পর্যটক হিসেবে ঘোরাফেরার জন্য এরাও আছে। আচ্ছা, আনুমানিক ধরেন কোন মাসে বেশি মানুষ ঘুরতে আসে? এখন কোন মাসে না, এখন আপনার শীতকালীন এখানে একটা বেশি হবে, এখন একটা বেশি হবে। ডেলি আছে, ডেলি নাইলে শতিনেক, ডেলি শতিনেক আছে। 2-1 মানে 100টার নিচে তো না পুরাপুরি। আর তো সব তো টিকিটওয়ালা না, সব টিকিট 100 আসলো ওখানে বানতে একটা নিয়ম বলতে হবে। 100তে আছে ওখানে আপনারা 20 জন ছেড়ে দিয়ে বা 20-15 জন ছেড়ে দিয়ে, আর 70 আসলে তাদেরকে ঢুকে দিয়ে তাদেরকে দেখার আছে, এটি নিয়ম আছে। বানতে স্কুল যদি ছাত্রছাত্রী আসে এদেরকে বানতে নিজেই নিয়ে এইটা তাদের জ্ঞানের অভাবে এইটা দেখায়। সরকারি উদ্যোগ বেশি দরকার, কারণ আমাদের যে নিরাপত্তা ব্যবস্থা বা এই দিকের যে স্থাপনা বা আরো এগুলা ডেভেলপ করা দরকার। রামু রাংকুটের মতো হাজারো ধুলো জমা ইতিহাস পড়ে আছে এই জনপদে। এমনই ইতিহাস জানতে চোখ রাখুন আমাদের নিয়মিত আয়োজন ইতিহাসের খোঁজে।